গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। ভালো আছির মধ্যেও একটুখানি খারাপ, যেটা হচ্ছে কি প্রচুর ঠান্ডা লেগেছে। তোমরা হয়তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছো। তো যাই হোক, কিছু করার নেই, রোজকার কাজকর্ম সব কিছুই করতে হবে। গতকাল রাত্রে মানে যেভাবে শুয়েছি আমি সকালে সেইভাবেই উঠেছি। মানে খুব জোর হলে সকালবেলা আমি 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। মানে বারবার উঠছি, বসছি, শুলে নিঃশ্বাস নিতে পারছি না, নাকে ড্রপ দিয়েছি, তারপরেও বসে থাকছি ঠিক হচ্ছে, যেই না শুচ্ছি তখনই আর আমি নিঃশ্বাস নিতে পারছি না, এরকম হচ্ছে। তারপর বালিশ দুটো নিয়েছি, মানে একটার পর আরেকটা বালিশ নিয়েছি, উঁচু হয়েছে ঘাটটা। তারপর সকালবেলা ওই 1 ঘন্টা মতো টেনে টেনে ঘুমিয়েছি। সারাটা রাত জাগা হলে কি এরকম লাগে ভাবো। এদিকে গলাটাও খচখচ করছে, খুব অস্বস্তি করছে। যাই হোক, তার মধ্যেই ওই এডিট করেছি, সকালবেলা ভয়েস দিয়েছি। ভিডিওগুলো তো তোমাদের কাছে পৌঁছে দিতে হবে, না হলে না, যদি একদিন বাদ হয়ে যায়, ওই আমার কি হয় বলো তো, মোবাইলে না পুরো জাম হয়ে যায়, তখন আর মানে কি বলবো, মানে আমি না দিশে পাই না কোনটা কোন দিনের ভিডিও বা কি। আর এরকম দেখবে লাল চাদর পরাই থাকে, মনে হয় কোনটা কোন দিনের আমি বুঝে পাই না। হ্যাঁ, তো সেই জন্যে যতই কষ্ট হোক ছেড়ে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, চলো, নাইটি মেলে দিলাম। আর এই যে কালকে দুটো সোয়েটার ধুয়ে দিয়েছিলাম, মা বের করে দিয়েছিল, শুকিয়ে গেছে, এখন নিয়ে যাই আর গিয়ে শুনি বাবা কি বাজার এনেছে, সেই মতো করে কাটাকুটি সমস্ত কিছু করবো। তো চলো যাই, গিয়ে আবারও পরে আসছি। মেয়েদের জীবন মানে শুধু সাজগোজ আর হাসি নয়, এর আড়ালে লুকিয়ে থাকে হাজারটা দায়িত্ব আর না বলা গল্প। ছোটবেলা থেকে মেয়েদের শেখানো হয় মানিয়ে নিতে, অন্যদের কথা আগে ভাবতে, কখনো মেয়ে, কখনো বোন, আবার কখনো বা স্ত্রী, আবার মা। এই সব পরিচয়ের ভিড়ে নিজের স্বপ্নগুলোকে অনেক সময় চাপা দিয়ে রাখতে হয়। তবুও মেয়েরা কিন্তু থামে না, প্রতিদিন নতুন করে লড়াই করে, সংসার আর নিজের ইচ্ছের মধ্যে ভারসাম্য খোঁজে। মেয়েদের জীবন মানে নীরব শক্তি, সহনশীলতা আর অদম্য সাহস, যা না বললেও সবকিছু বদলে দিতে পারে। কাজ করছিলাম, ক্যামেরাটা গেল উল্টে, যাক ওইভাবেই রেখে দিলাম। আমি তো বিছানা ঠিক করছি, ঘরটা ঝাড়ু দিচ্ছি, আর এইমাত্র ঘটেছে একটা ঘটনা, যেটাতে মানে কি বলবো, আমি মাথা ঠিক নেই। বিছানা ঠিক করছি, তো এই যে সমস্ত কিছু উলট পালট করে নিয়েছি, ওই যে নিচে দেখতে পাচ্ছ, প্রায় আধা ঘন্টা থেকে আমি রিমোট খুঁজে যাচ্ছি। চাদর বেডশিটটা নামিয়েছিলাম, এই যে নামিয়ে ঝেড়ে টেরে আবার পাতলাম, তো আধা ঘন্টা হয়ে গেল আমি রিমোট খুঁজে যাচ্ছি, রিমোট আর খুঁজে পাচ্ছি না। রিমোট কোথায় পেলাম জানো? দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আধ ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর অবশেষে রিমোট পেয়েছি, এই দেখো। মানে আমি যে চাদর পাচ্ছিলাম তখন রিমোটটা নামাইনি, এখন এই যে আধ ঘন্টা ধরে খোঁজার পরে তারপরে রিমোটটা আমি এখানে পেলাম। এর মধ্যে দিয়ে আমি চাদরটা পেতে দিয়েছি। দেখো কি বলবো বলো, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, কিছুই ভালো থাকে না। তো এবার একটু টিভিটা চালাই, টিভি চালিয়ে দেখি, আর এই বালিশ টালিশগুলো আমি তুলে রাখি। এইদিকে বিছানা তোলা শেষ হতেই ওইদিকে আবার মা আমাকে ডাকলো যে রান্না হয়ে গেছে, তুমি কি ভিডিও করবা? আমি বললাম যে হ্যাঁ করবো, অবশ্যই করব। তো গেলাম ক্যামেরাটা নিয়ে দৌড়ে, তো দেখি মায়ের ডিমের ঝোল রান্না শেষ। আজকে ওই যে আলুগুলো ছুলছিলাম, সেদ্ধ আলু, সেইগুলো ছোট আলু আর কি, সেই দিয়েই হয়েছে ডিমের ঝোল। তার সাথে কালকে না মা কিছু মোরলা মাছ রেখে দিয়েছিল ভাজা করে, তো সেই দিয়েই আজকে যে পেঁয়াজ কলি, আলু, গাজর আর ফুলকপি দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে। আর তার সাথে এদিকে হলো কি বলবো, মুসুরির ডাল সেদ্ধ। তো এই দুটো এখনো হয়নি, হয়ে গেলেই ব্যাস রান্নাবান্না আজকের মতো শেষ। তারপর খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু এখন বিকেল হয়ে গেছে। তো এসেছি একটু গাছগুলোতে জল দিতে। জল তো দেওয়া হয়, কিন্তু তোমাদের সাথে সেটা অনেক দিন থেকে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে তোমাদেরকে সাথে নিয়েই না হয় এই কাজটা করি। তবে আমার বারান্দাটা না পরিষ্কার করতে হবে, জানো তো, একটু ধুলো ধুলো হয়েছে। তো দেখি কবে হাত দিতে পারি। যেদিন ওই দিকের কাজ কম থাকবে, মানে কাটাকাটি বলো, বিছানা তোলা, এই সমস্ত কাজ একটু কম থাকবে, সেই দিনকে আমি বারান্দাটায় হাত দিব, জানো।
তো দেখি, আমি তো মানে সুযোগ খুঁজছি বারান্দাটা পরিষ্কার করারই, তো কবে করতে পারি এখন সেটাই দেখার। তো যাক, গাছগুলো জল দিয়ে দিচ্ছি, আর ওই দিকের আরও গাছ আছে আমার, তো সেইগুলোকে একটু জল দিয়ে দেব। এই প্রত্যেকটা গাছ মানে টবগুলোকে তুলে তুলে পরিষ্কার করে তারপরে কিন্তু আবারও জায়গা মতো রেখে দিতে হবে। যতদিন না বৃষ্টি হচ্ছে ততদিন কিন্তু গাছপালাগুলো বেশ ভালো হচ্ছে না, জানো। আর বৃষ্টি পড়লে কিন্তু আমার এই বৃষ্টির জল এই বারান্দায় আসে। গাছগুলোতে জল দিয়ে আসলাম, আর ধুলো বাতাসের দিন তো বারান্দার মধ্যে আমার কি ধুলো। ও দরজা বন্ধ করে দিয়েছি, ওই যে বসে রয়েছে, ও টিউশন হচ্ছে 5:30 না? চলে আসবি একা একা আজকে? আসতে পারবি? রূপসার সাথে আসবি 7:30? চলে আসিস তাহলে। হ্যাঁ, ওরও শরীরটা খারাপ তো কালকে, তার মধ্যে একটুখানি রাত্রেবেলা কফ সিরাপ খেয়েছে, তারপর থেকে নাকি ওর শরীরে ঝিমঝিম করছে। কফ সিরাপ খেলে ওরকম একটু হয় দেখবে। যাই হোক, খাওয়া দাওয়া তো হয়েই গেছে, খাওয়া দাওয়া সেরে ওই যে গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম। আর তোমাদের বললাম যে বারান্দাটা এখন হবে ধুলো কিছু, আর ওই বারান্দা সারতে সারতে আমার অবস্থা খারাপ। তো আজকে আর ধরিনি, শুধু ঘরটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো প্লাস্টিকে তুলে রেখেছি, বাকি ঝাড়াঝাড়ি আর করিনি। এখন না, এই যে এই কিছুদিন মানে এই যে ফাল্গুন মাস, তারপর চৈত্র মাস, এইগুলো ওই যে হাওয়া বাতাস হবে আর ধুলোতে একেবারে ভরে যাবে। এমনকি এই দরজার নিচ দিয়ে পর্যন্ত ঘরের ভেতরে ধুলো ঢোকে, জানো তো। যাই হোক, চলো তো এখন হচ্ছে একটু বসি। কটা বাজে? 4:38 বাজছে, তো একটু পরে আবার উঠে তৈরি হতে হবে। তো চলো, আসছি আবার পরে। রাগ আর অভিমান দুটোই মানুষের জীবনের খুব পরিচিত অনুভূতি, তাই না? কিন্তু অনেক সময় এই দুটো অনুভূতির পিছনে লুকিয়ে থাকে না বলা কষ্ট আর জমে থাকা অব্যক্ত কথা। রাগ আসলে অনেক সময় ভালোবাসা থেকেই জন্ম নেয়, আর অভিমান হয় সেই ভালোবাসার নীরব প্রকাশ। যখন কাউকে আপনি খুব আপন মনে করেন, তখনই তার কাছ থেকে একটু বেশি প্রত্যাশা তৈরি হয়, আর সেই প্রত্যাশা পূরণ না হলেই জন্ম নেয় অভিমান। আমরা অনেক সময় ভাবি রাগ মানে খারাপ কিছু, কিন্তু সত্যি বলতে রাগ হচ্ছে জমে থাকা কষ্টের বহিঃপ্রকাশ। কেউ আমাদের কথা শোনে না, অনুভূতিগুলোকে গুরুত্ব দেয় না, তখন হয় কি বলতো, রাগ চুপচাপ জমে ওঠে। আর সেই রাগ যদি ঠিক সময়ে বলা না যায়, তখনই কিন্তু তা অভিমানের রূপ নেয়। অভিমান ভীষণ শান্ত, খুব নীরব, সেখানে নেই কোনো চিৎকার, অভিযোগ নেই, শুধু থাকে কি বলতো, দূরত্ব। সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমরা যাদের ওপর রাগ করি বা যাদের নিয়ে অভিমান করি, তারা আসলে আমাদের সবচেয়ে কাছের মানুষ। কারণ অচেনা কারো কাছে আমরা কিছুই আশা করি না। ভালোবাসা থাকলেই কেবল রাগ অভিমান জন্ম নেয়, কিন্তু সমস্যা হয় তখনই যখন কেউ একজন বুঝতে চায় না, আর আরেকজন বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ে, ঠিক না? রাগ আর অভিমান যদি সময় মতো কথা হয়ে যায়, মানে কথা বলে সেটাকে মিটিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সম্পর্ক ভেঙে যায় না, বরং আরও গভীর হয়। কিন্তু চুপচাপ জমে থাকলে এই অনুভূতিগুলোই ধীরে ধীরে ভালোবাসাকে ক্ষয় করে দেয়। তাই রাগ হলে বলা দরকার, অভিমান হলে জানানো দরকার, কারণ জানিয়ে দিলেই কিন্তু সম্পর্কগুলো বেঁচে যায়। আর নীরব থাকলে পরে কিন্তু সম্পর্কগুলো একেবারে ভাঙতে শুরু করে, তখন আমাদের ভীষণ কষ্ট হয়। যাই হোক, অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো একান্তই আমার মনের কথা। যদি তোমরা রিলেট করতে পারো বা যদি তোমাদের ভালো লাগে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। মেয়েকে টিউশন নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আমি এইদিকে তৈরি হচ্ছিলাম, ওইদিকে মেয়েকেও তাড়া দিচ্ছি, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। ওর আবার এটা অভ্যাস, ওকে আবার বলতে হয় যে তৈরি হ করে, জানি না কেন। এটা কিন্তু সেই ছোটবেলা থেকেই চলে আসছে। 2000 years later. চিপস নিয়ে এসছিস? চকলেটও? ঘড়ি দেওয়া যে 8টা। হ্যাঁ, হুম আমি আরো চিপস নিয়েছিলাম, পরে খাবো বলে দুটো 5 টাকার জন্য। হ্যাঁ, তারপর আমি দিলাম নোটটা, 20 রুপিজের নোটটা তো নিল না। কেন? তাই আমি ওটাকেও রেখে চলে আসছি। তো বলে কি, তুই পরে দিস, কিন্তু এটা নেওয়া যাবে না, এটা ফাটা। বললাম ঠিক আছে, রাখো, পরে দিতে হবে না। কেউ কোন দোকানে? রঞ্জন আঙ্কেলের দোকানে। ও, তো এই প্রথম এরকম হলো যে ও আজকে একা একা হেঁটে হেঁটে টিউশন থেকে আসলো, তাই না বাবু? মানে একা একা। অন্য স্যাটারডে আসলে তো 6টা 6:30টার সময় আসো, আর রূপসার সাথে আসো। আজকে তো রূপসা ছিল না, একা একা আসছে। আমার শরীরটা এতটাই খারাপ যে আমি ওকে মানে আনতেও যেতে পারিনি আর কি।
এখন আমি 8টার সময় বসালাম একটু চা নিজের জন্য, একার জন্য। ও খাবে না আর মা বাড়িতে নেই, তো সেই জন্য এই যে একার জন্য চা বসালাম। মানে কতটা নিরুপায় হয়ে ভাবো একবার, আমি মেয়েকে একা একা আসতে বলেছি। সামনাসামনি অসুবিধা নেই, রাস্তায় ভয় শুধু কুকুরের, বুঝলে তো। কুকুরগুলো চারিদিকে এখন বাচ্চা দিয়েছে আর খুব অ্যাগ্রেসিভ, তোমাদের এর আগেও বলেছি। এই মানে মানুষের ভয় নেই আর কি, মেন রোডের ওপর তো, ভয় হচ্ছে কুকুরের। যাক, ভালো ভালো বাড়িতে চলে যখন এসেছে আর চিন্তা নেই। গুড ইভিনিং সবাইকে। সবাই কি করছো, চা খেয়েছো কি না? আমি তো তোমাদের দেখালাম চা বসিয়েছি, তো এখন চা খাবো। মেয়ে খাবে না, ওই যে নিজের জন্য নিয়ে এসেছে চিপস আর চকোলেট, ওটাই বসে বসে খাবে এখন। তো খাক, তারপর খেয়ে নিয়ে ওই যে গেম খুলেছে, আবার একটু গেম খেলবে, খেলে নিয়ে তারপরে পড়তে বসবে। আর আমি এখন তার শুবো না, ঘুমাবো না। এবারে ওই দেখি কতটুকু ভিডিওটা কি হয়েছে সেটুকুনি এডিট করতে থাকবো। আমি না আমার চ্যানেল নিয়ে আরও একটা কথা ভেবেছি, তোমাদেরকে পরে জানাবো, সেটা সবই পরে পরে জানাবো। থেমে থাকলে হবে না, এগিয়ে যেতে হবে। আর এই এগিয়ে যাওয়ার কি বলবো, রাস্তায় কাউকে পাওয়া যাবে না। এগিয়ে যাওয়ার রাস্তায় সবসময় নিজেকে একাই হাঁটতে হয়, একাই এগিয়ে যেতে হয়। চেষ্টা করব, আর হচ্ছে কতটা এগিয়ে যেতে পারবো সেটা জানি না, তবে হ্যাঁ একদম চেষ্টা করব। এসেছি একা, যেতে হবে একা, মাঝপথে কিছু মানুষের সাথে দেখা, তাদের সাথেই রাগ অভিমান এসব করে কোনো লাভ নেই, তাই না? নিয়ে চলে আসলাম চা, তার সাথে নিয়ে এসেছি নিমকি, আর তার সাথে আমার অল টাইম ফেভারিট এই যে অরেঞ্জ বিস্কিট। এই দিয়ে এখন জমিয়ে চা খাবো। মেয়ে বসেছে খেলতে, ও পড়তে বসবে। আর আমি একটু টিভিও চালিয়েছি, এই যে টিভিও চালিয়েছি, টিভি দেখতে দেখতে চা খাবো। চলো চাটা খেয়ে নি। ঘরেই ছিলাম, তারপরে ওই 9টার পরে বর চলে এসেছিলো দোকান থেকে, তো আমাকে ফোন করলো বেরোও। তো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে এদিক সেদিক ঘুরছিলামই। তো সেইখান থেকে আবার মেয়ে আমাকে ফোন করেছে যে মা আমার জন্য একটু বিরিয়ানি নিয়ে আসো। তো তো প্রথমে আমি ওকে না করে দিয়েছি, কিন্তু তারপর ওর বাবা ওই যে শুনেছে, তো শুনে নিয়ে তারপর বলছে যে বললো যখন মেয়েটা, তো নিয়ে যাই। তারপর বললাম যে শুধু মেয়ের জন্য নেবে, আমার জন্য নেবে না? তো বলছে তোমার ইচ্ছে হলে নাও। যাই হোক, পরে আর নেইনি আমি। হ্যাঁ, নিশ্চয়ই মেকআপ করতে আসছিলি। না ওই যে নাকের বেরিয়েছিলাম একটুখানি আমি আর ওর বাবা, ওই একটুখানি ঘোরাফেরা করে আসলাম। আর হচ্ছে ও ফোন করেছে যে আমার হলো এখন ডিমের ঝোল ভাত খেতে ইচ্ছে করছে না, আমাকে বিরিয়ানি এনে দাও। সর্দির মুখ তো, সেই জন্য মানে একটু এটা খাই সেটা খাই করছে। আর হচ্ছে ওই জন্যে ওই যে ওর বাবা কিনে দিল বিরিয়ানিটা, কিনে দিল, নিয়ে আসলাম। তো আমি বললাম যে আমাকেও কিন্তু অল্প একটু দিবি, আমারও তো সর্দির মুখ বলে, তাই না বাবা? আমাকে অল্প একটু দিলেই হবে। আমি নিলে নিতেই পারতাম, কিন্তু নিলাম না। তারপর বাবা বললো নাও নিলে, না নিব না, ইয়ে আছে, ডিমের ঝোল আছে, ভাত আছে, সেটাই খাবো। মানে একটা ক্রেভিং যে হয়, সেই ক্রেভিংটা আজকে হচ্ছিল না আর কি। না আমার হচ্ছিল, ওর হচ্ছিল, আনতামই না। তারপরে তোর বাবা বললো নাও, তারপরে নিলাম। আমি তো নাই করে দিলাম। এটা হচ্ছে কি বলতো, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে এক থালা ভালোবাসা, ঠিক না? ও চিকেনটাই খায়। গ্রেভি নিবি না? নিব তো। এই যে গ্রেভি দিয়েছে এইখানে, খুলে দেবো আমি? এটা খুলে তো আমি হাতটা দিয়ে দিলাম না এখন। আজকে আমাকে আর রুটি করতে হয়নি। ওর বাবাকে বললাম যে একটুখানি ভাত খেয়ে নাও, রুটি খেতে ইচ্ছে করছে না। রোজ করলে একরকম, কিন্তু একদিন বাদ গেলেই না পরের দিন আর করতে ইচ্ছে করে না। যাই হোক, এদিকে দেখো ডিমও রয়েছে, মেয়ে খায়নি, মেয়ে তো খেলো হচ্ছে বিরিয়ানি। আর সেই জন্যে এই যে আমাকে ভাত খেতে হবে। আর এদিকে দেখো ওর ডিমটা ওর ওই ম্যাগির মধ্যেই দিয়ে দিয়েছি, কিন্তু আজব ডিনার আজকের একটা। আর এই আমি ভাত নিয়েছি, তো ও খাবে ম্যাগি আর আমি ভাতটা খেয়ে নেব। ঠান্ডা অনেকটাই কমে গেছে, কিন্তু আমার
ঠান্ডা লাগছে, চাদরটা খুলেছি এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে আবার খুসখুস করে কাশি হচ্ছে। তোমরা হয়তো বলবে ও পড়ছে তুমি কথা বলছো, ব্লগটা শেষ না করলেও হচ্ছে না। ঘড়িতে বাজছে রাত 1টা, আমার এডিট হয়ে গেছে, শুধু এই ক্লিপটাকে অ্যাড করে ব্লগটা শেষ করে দিব। খাওয়া দাওয়া, বাসন মাজা, ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট। নাইটিটা চেঞ্জ করবো, আজকে আর মুখ ধুলাম না, একেবারেই আমার ইচ্ছে করছে না। আর যখন পা ধুচ্ছি না পুরো শরীরটা একেবারে কাটা দিয়ে উঠছে, মানে শরীরটা জ্বর ভাব তো, সেই জন্য ঠান্ডা লাগছে। আজকে স্যার বলে দিয়েছে 9 তারিখে স্কুল যেতে হবে অ্যাডমিট কার্ড আনার জন্য, আর 9 তারিখেই আমরা জানতে পারবো যে কোন স্কুলে ওর সিট পড়বে, তাই তো? ওর বাবা আর আমি যাব, গিয়ে সাইন করে অ্যাডমিট কার্ড নিয়ে চলে আসবো। তো ব্লগটা শেষ করার টাইম হয়ে গেছে, শেষ করে দিই। হ্যাঁ, আবার পরের দিন দেখা হবে তোমাদের সাথে। আর একটা কথা বলার ছিল, যেটা হচ্ছে গিয়ে দাঁড়াও বলছি। বসে নিলাম, হাতটা ব্যথা হয়ে যাচ্ছিল। যেটা বলছিলাম, তো জানালা খোলা রাখি রে, এত ঠান্ডা ঠান্ডা লাগতেছে এদিক দিয়ে, ফুরফুর করে হাওয়া লাগতেছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে অনেকেই বলেছো যে আমি হচ্ছে রিয়ার কন্টেন্টগুলো আমি আমার ব্লগে দেখিয়ে দিচ্ছি, আর রিয়ার সেই জন্য কন্টেন্ট হচ্ছে না বা রিয়ার ভিউজ কমে যাচ্ছে, অনেকেই বলেছো। আবার লিটারেচার লাভার্স তুমি এটা বলেছো, আমার সেটা মনে হয় না। আমি তাকে আমি রিপ্লাইও দিয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে, দেখো আমি ব্লগ করছি 3 থেকে 4 মাস মতো হলো। তো এর আগে কিন্তু ওরা 4 বছর থেকে ভ্লগ করে, তাই না? যারা প্রথম থেকে দেখছো তারা জানো, ওরা কিন্তু 4 বছর থেকে ভ্লগ করে। আমি করছি মাত্র এই কয়েকটা মাস হলো। তো আমার ভ্লগ করার জন্য যদি ওদের ভিউজ কমে যেত, তাহলে এই 4 বছরে ওরা কিন্তু বাড়ি গাড়ি অনেক কিছুই করে নিতে পারতো, বা ওদের ভিউজও 10-12 হাজার 15 হাজার মতো হতো। ওদের ভিউজ ওই যেরকম এখন দেখে আসছে ওদের সেরকমই কিন্তু আগে থেকেই হয়ে আসছে, তাই না? হ্যাঁ, কয়েকটা ভ্লগ আগে প্রথম গেছে বেশি ভিউজ, তবে এখন যেভাবে চলছে সেই একই রোতেই কিন্তু চলছে। তো আমার মনে হয় না যে আমার ভ্লগের জন্য ওদের ভিউজ কমছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, তোমরা যারা দুটো ভ্লগই দেখো তোমরা খেয়াল করে দেখবে যে একই রকম মোটেই হয় না। শুধুমাত্র কালকে যে ডাক্তারবাবু কথা বলছিলেন সেই ক্লিপটাই কিন্তু দুজনে আমরা অ্যাড করেছিলাম, তাছাড়া কিন্তু ঘুরিয়ে ফিরিয়েই দেখানো হয়। আরও একটা কথা হচ্ছে, সেদিন যেমন রিয়ার বাড়িতে গেলাম, তো রিয়াও ভ্লগ করে আমিও করি। এবারে আমি কি তাহলে সেই দিনটা গোটাই আমার অফ দিয়ে দেব? যেহেতু দুজনে আমরা একসাথে একই জায়গায় গেছি, তাহলে সেখানে কি আমি আমার ভ্লগটাকে অফ করে দেব? তারপরে যেমন রিয়ার মা কান্না করছিল, সেই ক্লিপটাকে সেই জায়গাটাকে আমি আমার ক্যামেরায় ধরতে পেরেছি, রিয়ার ক্যামেরায় ধরতে পারেনি। কিছু কিছু জায়গা আমি দেখো যারা ভ্লগ করে না তারা কিন্তু সবসময় তাদের মাথার মধ্যে চলতেই থাকে কোন জায়গাটা কোন ক্লিপটা আমাকে নিতে হবে, সেটা কিন্তু তাদের মাথায় চলতেই থাকে। আর এটা আমার মাথায়ও চলতে থাকে, ঠিক আছে? তো সেই জন্যে যে ভালো ক্লিপগুলো যদি আমি নিয়ে থাকি, সেটা কিন্তু ওর থেকে আমি কেড়ে নেইনি। ও করুক না, ওর মতো করে ও করুক, ও যদি করতে পারে করুক। হ্যাঁ, আমার বুদ্ধিতে আমি ভ্লগ বানাই, ওর বুদ্ধিতে ও ভ্লগ বানায়। তাতে যদি মানে কি বলবো, আর তোমাদের এক মনে হয় তাহলে আমার কিছু বলার নেই। যাই হোক, বুঝে শুনে দিব। দেখবো এবারে ওরা কয়টা গাড়ি কেনে আর কয়টা বাড়ি করে, আর কত লাখ লাখ টাকা ওরা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারে। দেখাবো না, তাতে যদি আমার ভিউজ কমে যাবে তাতে কি হবে, তাই না? ওইভাবেই চালিয়ে যাব। যে দুটো মানুষ আমাকে ভালোবেসে আমার ভ্লগ দেখবে, আমি সেই দুটো মানুষের জন্যই ভ্লগ বানাবো। তার মধ্যে গীতা আন্টি তো রয়েইছে, কেয়া আন্টি রয়েছে, লিটারেচার লাভার রয়েছে, আরও অনেকেই আছে, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না। ওই তো বললাম, যদি দুটো মানুষ ভালোবেসে আমাকে দেখে, আমি সেই দুটো মানুষের জন্যই ব্লগ বানাবো, ঠিক আছে? ওদেরকে দেখালাম না, তাতে কি হলো? আমি আমার লাইফস্টাইল দেখাবো। এই তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলেই তো ঘোরাফেরা শুরু হয়ে যাবে, সেগুলো না হয় শেয়ার করবো তোমাদের সাথে, তাই না? তো চলো শেষ করছি, অনেকগুলো কথা বললাম, কেউ খারাপ পেও না। মানে কি বলবো, আর কিছু কথা না বললেও হয় না। তো এবারে দেখবো ওদের ভিউজটা বেড়ে যায় নাকি 3, 4, 5K 10K হয়ে যায় কিনা, ঠিক আছে? তো চলো শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। এই যে ভাসটা দেখতে পাচ্ছ, এই ভাসটার কথা ওর বাবাকে বললাম, তুমি যেখানে আড্ডা দাও সেখানে ফুলের দোকান রয়েছে, একটা গোলাপ ফুলও তো এনে দিতে পারো, যে ভাসটা বউটা কবে থেকে এনে রেখেছে, একটা গোলাপ ফুল দিয়ে রাখি, বলছে কয়েকদিন পরেই এনে দেবো। তার মানে সামনে যেহেতু রোজ ডে আছে, প্রত্যেক বছরই এনে দেয়।
তো চলো টাটা, আর কথা বলছি না, পরে বলবো। চকলেট আমি খেয়ে নেবো। হ্যাঁ, চকলেট ডেতে চকলেট দেয়, সেই চকলেট ও খায়। রোজ ডেতে কিন্তু ওর বাবা শুধু আমাকে না, মেয়েকেও রোজ দেয়, তাই না বাবা? হ্যাঁ মেয়েকেও ইয়েলো কালারের রোজ দেয় ওর বাবা। তো ঠিক আছে চলো, যেটা বলছিলাম যে এই জিনিসগুলো ওর বাবার মধ্যে আছে। ওকে চকলেট দেয় আলাদা করে, ওরটা তো ও খাই, আমারটাও ও খায়। আর ওকে আলাদা করে গোলাপ ফুলও এনে দেয় ওর বাবা। আবার ভ্যালেন্টাইন্সেও মাঝে মাঝে গিফট এনে দেয় ওকে, আমাকে দেওয়ার সাথে সাথে ওকেও দেয়। তো চলো দেখা হচ্ছে পরের দিন। টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট, আমি আসবো। তুমি আসবে, আসো। এই দেখো, গুড নাইট। গুড নাইট। এখন তুলে দাও বই খাতা, আবার কালকে পড়বা। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। টাটা।